জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউতে, মানে যারা কথা বলেছেন প্রধান উপদেষ্টা এবং তাদের আমন্ত্রিত অতিথিরা, ওনারা ছিলেন সংসদ ভবনের ওই সিঁড়িগুলি যেখানে আগে লোকজন ব্যায়াম ট্যায়াম করতো সকালবেলা সেখানে। আর এই পাশে প্রাচীরের বাইরে ছিল মানিক মিয়া এভিনিউ, রাস্তায় ছিল সাধারণ মানুষ। এরকম একটা পরিবেশে আমাদের জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে। এটা পড়ে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা নিজে। এখানে অনেকগুলি বিষয় একদম আমাদের সেই স্বাধীনতা, মানে একদম পাকিস্তান আমলের স্বাধীনতা থেকে শুরু করে কীভাবে আমরা স্বাধীনতার এই পর্যায়ে আসলাম এবং এখানে কি কি সমস্যা তৈরি হয়েছিল, কি কি বাস্তবতা তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতে গত জুলাই এবং আগস্ট মাসে দেশে একটা গণ আন্দোলন অপরিহার্য হয়ে উঠেছিল, তার ডিটেল বর্ণনা করা হয়েছে। কিছু কিছু ফাঁক আছে, খুব যে গোছানো একটা ঘোষণাপত্র হয়েছে এটা আমার কাছে মনে হয় না। তারপরেও আমি এতে আমি হ্যাপি এই কারণে যে গত গণ আন্দোলনে সর্বস্তরের মানুষ কিন্তু তাতে অংশ নিয়েছিল এবং সেই অংশ নিতে গিয়ে অনেকেই সেই সময়ে প্রচলিত আইন কিন্তু ভেঙেছে। কারণ আইন না ভাঙলে তো আপনি একটা সরকারকে এভাবে সরাতে পারবেন না। সরকার সরানো তো দুটো পদ্ধতি, একটা হলো নির্বাচন, যেটা হাসিনা সরকার দিতেন ওনার মতো করে দিতেন, যেখানে অন্য কেউ নির্বাচনের মাধ্যমে তাকে সরাতে পারবে এই ব্যবস্থা উনি রাখেননি। আরেকটা ছিল গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান তো কোনো আইনগত পদ্ধতি নয়, কাজেই গণ অভ্যুত্থানটা হয়েছে আইনকে অমান্য করে। এই যে আইনকে অমান্য করে কাজ করা, এটা নিয়ে যাতে পরবর্তী সময়ে কাউকে আইনগত কোনো সমস্যায় পড়তে না হয়, সেই জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের টোটাল ঘটনাটাকে বর্ণনা করা হয়েছে, কেমন টাচ করে যাওয়া হয়েছে কেবল, যে কেন কী কারণে এই ধরনের একটা গণ অভ্যুত্থান অপরিহার্য ছিল। আমি মনে করি এটা খুব প্রয়োজন ছিল কাজটা, এবং এই সরকার সেটা করেছে, একটু দেরিতে করেছে বললাম এই কারণে যে এটা গত বছরের 31শে ডিসেম্বর, তখনও কিন্তু এনসিপি হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিল তারা একটা শহীদ মিনারে যে ঘোষণা করবে। তো সেই জায়গা থেকে যখন তারা ঘোষণাপত্র দিয়ে দেবে ঘোষণা, তখন তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হলো, আলোচনা করা হলো এবং বলা হলো তোমরা একে একে কেন দেবা, সবগুলো রাজনৈতিক দল মিলে দেবে। সেই সবগুলো রাজনৈতিক দল মিলে দেওয়ার জন্য তারা বললো আমাদেরকে সময় দাও, আমরা সবার সঙ্গে আলাপ করে করছি। তখন তারা বলেছিল যে 15 দিনের মধ্যে তারা এই ঘোষণাপত্র দেবে। সেই 15 দিনে যে কাজ করা যায়, তারা যেটা 15 দিনের কথা বললো, কেন বললো? তারা ভেবেছিল যে এই কাজ 15 দিনের মধ্যে হওয়া সম্ভব। সেই 15 দিনের মধ্যে যে কাজ হওয়া সম্ভব বলে তখন তারা মনে করেছিল সেই কাজটা করতে তারা পুরো 7 মাস সময় নিয়েছে। 8 মাসের মাথায় এসে তারা সেটা ঘোষণা করলো। এটাই স্বাভাবিক ছিল। স্বাভাবিক এই কারণে যে আমি আগেও বহুবার বলেছি, আমাদের এই সরকার খুব ধীরে চলে, মানে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট বলে আমি থেকে উল্লেখ করতাম। তো তাদের সেই নন সিরিয়াসনেসের একটা নমুনা তারা এখানে আবার স্থাপন করলো। তারপরেও আমি হ্যাপি এই কারণে যে তারা তো একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত দিতে পেরেছে। আজকে আবহাওয়া অতটা ভালো ছিল না, বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে লোক সমাগমও কম হয়েছিল। আবার অনেকে জানো নাই, অনেকে সিরিয়াসলি নেনও নাই। আমরা দেখলাম যে এনসিপির 4 জন সিনিয়র নেতা তারা এই সময় কক্সবাজার চলে গিয়েছিলেন বিনোদনের জন্য। তো বোঝাই যাচ্ছে তারাও সিরিয়াসলি নেন নাই এই ঘটনা। এখানে যে প্রচুর লোক আসতে হবে এটা তারা মনে করেন না, অথচ প্রচুর লোক কিন্তু আসা উচিত ছিল। আমরা শুনেছি এখানে লোক আনার জন্য বিভিন্ন জেলার ডিসিদেরকে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলিকে বলা হয়েছে, এবং ট্রেন দেওয়া হয়েছিল, সরকার 8টা না করে ট্রেন দিয়েছিল। তো এই সবগুলি ছিল বিপুল লোক সমাগম করার জন্য এক ধরনের প্রস্তুতি। বাট সেই প্রস্তুতি খুব একটা কার্যকর হয়েছে বলে মনে হয় নাই। হতে পারে আবহাওয়াজনিত কারণে, আবার হতে পারে সরকারের মতো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে সিরিয়াসনেসের অভাবের কারণে। আমরা তো একটা ঘটনা বললাম, কিন্তু তাতে খুব কিছু যায় আসে না, কিন্তু আবার যায় আসে না। এই কারণে ঘোষণা তো উনি করেছেন, উনি পড়া হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আর যায় আসে কি কারণে সেটা বলি। যায় আসে এই কারণে, এইটা যে কত লোক, এটা তো উনি টেলিভিশনে বলতে পারতেন। তো ওখানে দক্ষিণ প্লাজায় যে বলতে হলো কেন, সামনে লোকজনের বসার আয়োজন করতে হলো কেন? এই জন্য করতে হলো, বোঝাতে চেয়েছেন সবাই যে এই যে একটা ঘোষণাপত্র আমরা দিচ্ছি, এর সঙ্গে মাস পিপলের এক ধরনের ইনভলভমেন্ট আছে, সাধারণ মানুষের এক ধরনের সম্পৃক্ততা আছে। এটা বোঝানোটা জরুরি ছিল। সেই জরুরি কাজটা করা যায়নি, আমি মনে করি যে গুরুত্ব না দেওয়ার কারণে। সেটা যেটাই হোক, এরপরে আজকে আরেকটা বড় ঘটনা হয়েছিল। সেই ঘটনাটা হলো রাত্র 8:15টায় সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বেশ লম্বা একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে
উনি কনক্রিট যে কথাটা বলেছেন, যেটা শোনার জন্য এই দেশের মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছিল, সেটা হলো নির্বাচনে একটা সম্ভাব্য তারিখ। নির্বাচনের তারিখ দিনক্ষণ এটা কিন্তু সরকার প্রধানের ঘোষণা করার কথা না, এটা ঘোষণা করবে নির্বাচন কমিশন। সরকার প্রধান গেলে বলে দেবে যে অমুক সময় হলে আমরা মোটামুটি প্রস্তুত আছি। সরকার প্রধান সেই কাজটাই করেছেন। ওই যে 13ই জুন তারেক রহমানের সঙ্গে যে ওনার বৈঠকটা ছিল, এবং সেই বৈঠকের পর তখন যে যৌথ বিবৃতিটা ছিল, যৌথ ঘোষণা ছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রয়োজন হলে যদি এই কাজ হয় তাহলে রমজানের আগের সপ্তাহ নির্বাচন হতে পারে, এটা তখন বলা হয়েছিল। এবং সেটা তখন হিসেব করে অনেকে বলেছিল যে রোজা শুরু হবে সম্ভবত 18 কি 19 ফেব্রুয়ারি আগামী বছরে 2026-এ। যদি 19 ফেব্রুয়ারি হয় তাহলে তার 7 দিন আগে হলে 12 ফেব্রুয়ারি হয়। 12 ফেব্রুয়ারি হলো বৃহস্পতিবার। আমাদের দেশে সাধারণত নির্বাচন হয় বৃহস্পতিবারে, মানে ছুটির দিনের আগের দিন। সেই হিসাবে 12 ফেব্রুয়ারিকে অনেকে একটা সম্ভাব্য তারিখ মনে করেছিল। এবার যেটা হলো, এবার প্রধান উপদেষ্টা বললেন রমজানের আগে, রোজার আগে উনি নির্বাচন করতে চান। সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি হতে পারে, তার চেয়েও আরও 7 দিন এগিয়ে আসতে পারে, কিন্তু সেটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা 5ই ফেব্রুয়ারি ধরতে পারি, অথবা 12 ফেব্রুয়ারি ধরতে পারি, অথবা অন্য কোনো দিন ধরতে পারি। কিন্তু একটা সম্ভাব্য ডেট পাওয়া গেলো, সম্ভাব্য সময় জানা গেলো, সেটা নির্বাচনটা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে হলে কী হয়? ফেব্রুয়ারি মানে আজকে থেকে ধরুন প্রায় 6 মাস, 6 মাসে একটু কম হবে আমার মনে হয়, 6 মাসে হবে। যদি আজকে থেকে 6 মাস হয় তাহলে 1 বছর এবং 6 মাস, 1 বছর হয়ে গেল, তারপর আরও 6 মাস, তার মানে 18 মাস। ওই যে মনে আছে আপনাদের যে সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচনের জন্য উনি 18 মাস সময়টাকে যথেষ্ট মনে করেন। আমার কেন যেন মনে হচ্ছে সেই হিসাবটাও কি মাথায় রাখা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি যেটা মনে করেছিলেন সরকার প্রধানও সেটাই দেখালেন যে 18 মাসই আসলে যথেষ্ট সময়। ভালো, এটা নিয়ে আর কোনো নতুন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। আমরা সবাই ধরে নিলাম যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলকে বলেছেন যে সেভাবে যেন তারা প্রস্তুতি নেন। এখন নির্বাচনী লড়াইয়ের দৌড়টা শুরু হবে। আমি মনে করি এই সমস্ত দুইটা ঘটনাই আমার জন্য খুব ইতিবাচক মনে হচ্ছে। আমি দুটো ঘটনার জন্যই সরকারকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু একটা খসখসানি রয়ে গেল, সেই জিনিসটা বলেই আলোচনাটা শেষ করব। সেই খসখসানিটা হলো যে এই নির্বাচনে আমরা যারা ভোট দেব, আমি দেবো, আপনি দেবেন, অথবা প্রত্যন্ত অঞ্চলের একজন লোক দিবেন, যারা ভোট দিবেন তারা কি তাদের বেছে প্রার্থী হিসাবে, এমপি হিসাবে বেছে নেওয়ার জন্য তাদের কাছে কি পর্যাপ্ত বিকল্প থাকবে? ধরা যায় এদেশে অনেক লোক আছে, মানে প্রায় কোটির কাছাকাছি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এরকম অনেক লোক আছে। তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রাখলেন? এটাও কিন্তু আমি এখনো চয়ন করলাম, কিন্তু আমি নিশ্চিত যখন নির্বাচন হয়ে যাবে তখন সারা বিশ্ব এই প্রশ্নটা কিন্তু করবে। এর কি ব্যবস্থা আপনারা করবেন আমি সরকারকে অনুরোধ করব এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।